দর্শক খেলা হবে, দেয়ালে পিঠ থেকে গেছে, বাঁচলে গাজী মরলে শহীদ, এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে অনেকদিন পর খুবই ভালো একটা সংবাদ দিতে আপনাদের সামনে হাজির হয়েছি। পিছনে এসে দাঁড়িয়েছে ইরান থেকে শুরু করে আর অনেকগুলো দেশের ব্যাকআপ সাপোর্টিং। ডক্টর ইউনূসের অ্যাকশন শুরু, কারণ এখন যে অ্যাকশনটা নেওয়া হয়েছে এই অ্যাকশনটা রেজাল্ট পৌঁছাতে যাচ্ছে। প্রচন্ডভাবে আক্রমণ করেছে, প্রচন্ড আক্রমণে ভারতের তছনছ করে ফেলেছে। 100টিরও বেশি তারা ছক একে যুদ্ধে নেমেছে, আর এই বিজয়ের ধ্বনিটি আজকে বেজে উঠেছে বিশ্বব্যাপী। ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের বিশ্ব খেলোয়াড় মুহূর্তের মধ্যেই প্রমাণিত হলো। বড় ঘটনা ঘটে গেছে দর্শক, ডক্টর ইউনূসের অবাক করা সফলতা। ডক্টর ইউনূস ঘোল খাওয়াই দিয়েছেন, নাকানি চুবানি খাওয়াই দিয়েছেন। ভারতের শাসক গোষ্ঠীর ভিতরে কাঁপুনি ধরিয়ে দিয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনী যে কত বড় বিপজ্জনক এবং কিভাবে উপবদ্ধ হতে পারে, এই পরিস্থিতি তারা কিভাবে সামাল দেবে। ভারত, শক্তিশালী ভারত, ছোট্ট দেশ বাংলাদেশকে নিয়ে ব্যাপক টেনশনে রয়েছে। কি কি কারণে বাংলাদেশকে নিয়ে ভারত টেনশনে, সেই বিষয়গুলো বলবো। পাকিস্তানের পক্ষে আস্তে আস্তে সমর্থনের পাল্লা ভারী হচ্ছে। ইরানের পর কাতারও পাকিস্তানের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। পাকিস্তান তাদের প্রতিশোধমূলক যে পদক্ষেপ সেটার শীর্ষ স্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে। পাকিস্তান শক্ত জবাব দিয়েছে। দুদেশের কি ক্ষয়ক্ষতি হলো, কি অর্জন করলো ভারত, কি পেল পাকিস্তান। এ কিং নয় কিন্তু কিংদেরও কিং। এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাদশা নয়, কিন্তু রাজা বাদশাদেরও বাদশা। আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা। খালেদা জিয়া কোনো দলের সম্পদ নয়, খালেদা জিয়া দেশের সম্পদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারত, শক্তিশালী ভারত, ছোট্ট দেশ বাংলাদেশকে নিয়ে ব্যাপক টেনশনে রয়েছে। কি কি কারণে বাংলাদেশকে নিয়ে ভারত টেনশনে, সেই বিষয়গুলো বলবো। ভারত পাকিস্তানকে নিয়ে যেমন টেনশনে, তেমনি টেনশনে এখন বাংলাদেশকে নিয়ে। ভারতের চারটা দিকে তিনটা দিক, একদিকে চীন, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ। এই তিনটি দেশকে এখন ভারত সবচেয়ে টাফ মনে করছে। ভারতের বিশ্লেষকরা বলছে যে কোনো সময় বাংলাদেশের আকাশ ব্যবহার করে শত্রুরা ভারতে আক্রমণ করতে পারে। এই জন্য নাইট ভিশন ক্যামেরা বসানো হয়েছে, যুদ্ধ বিমান সেট করা হয়েছে, ড্রোন উড়ানো হচ্ছে, সেনার সংখ্যা বাড়ানো হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে। এক কথায় বাংলাদেশ সীমান্তে ভারত যুদ্ধবিহীন মনোভাব নিয়ে প্রস্তুতি নিয়েছে। তারা বলছে যে বাংলাদেশের এই সরকার গত 15 বছর পরে যে সরকার বসেছে, এটি ভারতকে ঘুমোতে দিচ্ছে না, কেবল টেনশন দিচ্ছে। বিগত 16 বা 15 বছরে ভারতের একজন তাবেদার শাসক ছিলেন বাংলাদেশের শেখ হাসিনা। তিনি অনেকটা ভারতের মুখ্যমন্ত্রীর আদলে কাজ করেছেন, কিন্তু প্রফেসর ইউনূস ভারতকে মোটেও তোয়াক্কা করছেন না। 140 কোটি মানুষের দেশ ভারতকে মাত্র 16 থেকে 18 কোটি মানুষ বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তার প্রধান নজির সাম্প্রতিক সময় আমরা বাংলাদেশ ভারতের সীমান্তে দেখেছি, যেখানে বিএসএফ কোনো প্রকার অন্যায় করেছে, কখনো কৃষক ধরে নিয়ে গেছে, কখনো সীমান্তে বিজেপির সাথে ঝামেলা করেছে, সেখানে শক্ত প্রতিবাদ করেছে, বিজয় পেয়েছে বিজেপি বিএসএফ এর বিরুদ্ধে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন আমরা দেখেছিলাম, যেটা ফুটেজ আপনারা পিকচার দেখেছিলেন, বিজেপির পা ধরে আছে দাদাদের বর্ডার গার্ড, দেখেছেন আপনারা। তো এরকম করে 16 বছর পর বা 15 বছর পর আমাদের সীমান্তগুলোতে আমাদের সাহসী বীরেরা এখন দায়িত্ব বুঝে নিয়েছে এবং ভারতকে প্রতি মুহূর্তে টেনশন দিচ্ছে, সীমান্তে ছাড় দিচ্ছে না, কোনোভাবেই ছাড় দিচ্ছে না। তো ভারত এই মুহূর্তে আসলে সামলাবে কোনটা? একদিকে বৃহৎ চীন, অন্যদিকে পারমাণবিক শক্তিধর পাকিস্তান, আরেকদিকে উদীয়মান বাংলাদেশ। সবকিছু মিলে ভারত একটা বড় রকম চাপের মধ্যে আছে। ভারত বুঝতে পারছে না কিভাবে বাংলাদেশে তার আবারও নতুন তাবেদারকে ক্ষমতা বসাবে। একদিকে প্রফেসর ইউনূসের সাথে নরেন্দ্র মোদী কোনোভাবেই টেক্কা দিয়ে পারছে না। আন্তর্জাতিক ফোরামে নরেন্দ্র মোদীকে বহুগুণ উপরে উঠে গেছে প্রফেসর ইউনূস। সব মিলে এখন ভারতের একটি প্রত্যাশা, কবে বাংলাদেশে নির্বাচন হবে আর কবেই এমন একটি দুর্বল সরকার বসবে যারা ভারতের ইশারা চলবে। আবার জাতি হিসাবে পাকিস্তান হচ্ছে ঘাড়তারা একটা জাতি, তো তারা কিন্তু যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিবে। তবে ভারতের টোটাল খুশি খুশি মনটারে একটু খারাপ করে দিছে আমরা যখন তথ্যগুলো দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী যে বক্তব্য দিচ্ছে যে ভারতীয় বাহিনীর অন্তত 5টি যুদ্ধ বিমান তারা ভূপতিত করেছে, মানে ধ্বংস করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আবার আমরা ফেসবুকে দেখি ভারতপন্থী কিছু আমাদের ভাইরা আছেন, তারা লিখতেছে না পাকিস্তান এগুলা গুজব ছড়াচ্ছে, এগুলো ফেক। ভাই, এগুলা রয়টার্সের খবর, আপনি একটু দেখতে হবে। হ্যাঁ,
পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলছে, ভারতের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করার পর পাকিস্তানের আকাশ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোন রকম মন্তব্য করেনি ভারত। আমরা যখন সর্বশেষ নিউজ দিয়েছি 8 জন নিহত 35 জন আহতের খবর জানিয়েছে পাকিস্তানের মিডিয়া, আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য সেখানে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি আমরা যদি দেখি, পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন খাজা আসিফ, তিনি আপনার আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে দেওয়া সাক্ষাৎকারে বলছেন যে পাকিস্তান তাদের প্রতিশোধমূলক যে পদক্ষেপ সেটার শীর্ষ স্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে। পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, দুই দেশের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর প্রথমে 3টি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন পাকিস্তানের আকাশ সীমানায় প্রবেশ করে। সাথে সাথেই পাকিস্তানের যে কি বলা হয় যে এলাকার নাম হচ্ছে বাওয়াহাওয়ালপুরের আহমদপুর ইস্টের কাছাকাছি। আপনার ওইখানে সীমান্তে ভারতীয় অংশে একটি ভারতের অত্যাধুনিক প্রযুক্তির ফ্রান্স থেকে মাত্র কয়েকদিন আগে কিনছে রাফাল যে যুদ্ধ বিমান এবং একটি SU-30 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরার দক্ষিণ পশ্চিমে ভারতের আরেকটি অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের সব যুদ্ধ বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে দাবি করে বলেছেন, কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা পাকিস্তানের এয়ারফোর্সের হয়নি। আসসালামু আলাইকুম দর্শক, একটা খবর বিশ্লেষণ করেছে নিউ ইয়র্ক টাইমস। সেটা হচ্ছে ভারতের মোকাবেলায় ছায়া থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। কে সেই ক্ষমতাধর ব্যক্তি? তিনি হচ্ছেন পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আসিম মুনিরই হচ্ছেন এখন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি ভারতের দৃষ্টিকোণ থেকে। ভারত যত না পাকিস্তানের শাহবাজ শরীফ বা রাজনৈতিক নেতৃবৃন্দকে ভয় পাচ্ছেন, তার চেয়ে বেশি চিন্তিত, উৎকণ্ঠিত, আতঙ্কিত জেনারেল আসিম মুনিরকে নিয়ে। আসিম মুনিরের সেই কিছু কিছু বক্তব্য, তার কর্মকাণ্ড, তার তৎপরতা ইতিমধ্যে রীতিমতো ভারতের শাসক গোষ্ঠীর ভিতরে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। এবং পাকিস্তানের সেনাবাহিনী যে কত বড় বিপজ্জনক এবং কিভাবে ঐক্যবদ্ধ হতে পারে এবং তারা যুদ্ধের জন্য যে পরিমাণ প্রস্তুতি নিয়ে বসে আছে, তাতে ভারত চিন্তায় পড়েছে যে এই পরিস্থিতি তারা কিভাবে সামাল দেবে। পাকিস্তানের সেনাবাহিনী যতটা যুদ্ধে পরাঙ্গম এবং যতটা ঐক্যবদ্ধ, সেই তুলনায় ভারতের সেনাবাহিনীর মধ্যে নানা অংশের দুর্বলতা আছে। পাকিস্তানের পুরো সেনাবাহিনী এক ধর্ম, এক ভাষায় যেভাবে ঐক্যবদ্ধ, ভারতের সেই একত্রিত হওয়ার সেই অবস্থানটা তুলনামূলকভাবে পাকিস্তানের থেকে যথেষ্ট কম। সুতরাং ভারতের চিন্তা জেনারেল আসিম মুনির ইতিমধ্যে কয়েকটি বক্তব্য দিয়েছেন। বলেছেন যে কাশ্মীর হচ্ছে পাকিস্তানের শিরা। শিরা মানে একটা দেহের শিরাটা হচ্ছে আসল। তার মানে কি, কাশ্মীরকে বলছে যে পাকিস্তানের শিরা, অর্থাৎ এক ধরনের মেরুদণ্ড। এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে যেটা প্রমাণ করে আসিম মুনির যে কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ। এখন কাশ্মীর এক ভাগ পাকিস্তান, আরেক ভাগ ভারতের। ভারত যেমন মানে না, তারা মনে করে কাশ্মীর পুরো কাশ্মীরের অধিপতি বা অংশ, কাশ্মীরটা হচ্ছে ভারতের অংশ। পাকিস্তান মনে করে গোটা কাশ্মীরটা হচ্ছে পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ। এখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে পাকিস্তানের ভাষা, সংস্কৃতি, ধর্ম সবকিছুর একটা সেতু বন্ধন আছে বা মেলবন্ধন আছে। সেই কারণে পাকিস্তানের দাবি কখনোই পাকিস্তান উপেক্ষা করে না, বরং খুব জোরালো ভাষায় কাশ্মীর পাকিস্তানের অংশ, এই কথাটা বলে। সাম্প্রতিক সময়ে কিছু বলেছেন ধর্মীয় ব্যাপারেও। কাশ্মীরের পেহেলগামের ঘটনা 6 দিন আগে সেনাবাহিনীর উদ্দেশ্যে জেনারেল আসিম মুনির বলেছেন যে হিন্দু এবং মুসলমান কোনোদিনও এক হবে না, দুটি ধর্ম একেবারে ভিন্ন, সুতরাং এই দুই ধর্মের মধ্যে কোনোদিন মিল হবে না। এই বক্তব্যগুলোর মধ্য দিয়েও ভারতকে একটা বার্তা যে ভারতকে পাকিস্তান কখনো মেনে নেবে না। এবং চলমান এই সংকটের মধ্যে পাকিস্তানের যে মহড়া, সামরিক মহড়া, সেই মহড়ায় তিনি একটি খোলা ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে যেভাবে বলেছেন যে যে কোনো পরিস্থিতির জন্য পাকিস্তান মোকাবেলা আছে এবং আগের তুলনায় আরো শক্তভাবে জবাব দেওয়া হবে। তিনি বলেছেন আগ বাড়িয়ে পাকিস্তান কিছু করবে না, কিন্তু পাকিস্তানের ভেতরে যদি কোনো রকম প্রতিক্রিয়া ঘটায় তার পাল্টা কঠিন জবাব দেবে পাকিস্তান। এই কথা ভারতকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আসিম মুনিরের সাম্প্রতিক সময় কর্মকাণ্ড, বক্তব্য রীতিমতো ভারতকে ভাবাচ্ছে এবং অনেকে মনে করছেন যে এই বিষয়গুলো নিয়ে ভারত একটু চিন্তায় পড়েছে বলে তাৎক্ষণিকভাবে যেমন ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা একটা পাল্টা প্রতিক্রিয়া দেখাবে, জবাব দেবে বা পদক্ষেপ নেবে, সেই জায়গায় কিন্তু থেকে আছে। ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন মহল যুক্ত হয়েছে, তারা বলেছে যে না, সংঘাত কোনোভাবেই না। সেটাও একটা কারণ। আসিম মুনির ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে বলেছিলেন
যে কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত, দৃঢ় এবং আগের চেয়েও আরো জোরালো ভাবে জবাব দেওয়া হবে। নিউ ইয়র্ক টাইমস বলছে, এই বক্তব্যে তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন ভারতের যে কোনো হামলার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাবটা হবে সমানে সমান এবং আরো বেশি মাত্রায়। ভারত ও পাকিস্তানের জেনারেল মুনিরের বক্তব্যকে দেখা হচ্ছে তার শক্ত অবস্থান প্রকাশ এবং জনসমর্থন আদায়ের হিসাবে। এমন সময় তিনি জনসমর্থন পুনরুদ্ধার চেষ্টা করছেন যখন কিনা পাকিস্তান বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক বিভাজন এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত। এমনকি এসব সংকটের কারণে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি দেশটির জনগণের দীর্ঘদিনের অটুট আনুগত্যে চির ধরেছে। পাকিস্তানের সেনাবাহিনী বহুদিন ধরে পদ্মার আড়াল থেকে দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। অনেকে মনে করছেন যে জেনারেল আসিম মুনির এই বক্তব্যের মধ্য দিয়ে সামনে চলে এসেছেন এবং রাজনীতির যে বিভাজন আছে, অর্থনৈতিক সংকট আছে, সেই অবস্থায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করে তিনি হয়তো রাজনীতির মঞ্চে আবির্ভূত হতে পারেন। আর সেটা যদি হন, এটাও অবাক করার কোনো কারণ নেই। বর্তমান শাহবাজের নেতৃত্বে পাকিস্তানের একটা ভঙ্গুর সরকার দেশ চালাচ্ছে, যেই সরকারের প্রতি অধিকাংশ মানুষের কোনো সমর্থন নেই। যার সমর্থন আছে, যার প্রতি, যেই ব্যক্তির প্রতি, যে দলটির প্রতি, সেই ইমরান খান এখন কারাবন্দী। তাকে কারাবন্দী রেখে পাকিস্তানে একটা দুর্বল শাসন চলছে, যেই শাসনকে আসলে মদত দিয়ে চলেছে পাকিস্তানের সেনাবাহিনী। ফলে পাকিস্তানের সেনাবাহিনী আড়ালে অপ্রকাশ্যে মদত দিত বা সমর্থন দিত। এখন আসিম মুনির এই ভারত পাকিস্তান সংকটের মধ্যে তিনি নিজেই সামনে আবির্ভূত হয়েছেন। ফলে এখন দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে সবার দৃষ্টিতে আছে জেনারেল আসিম মুনির, যে তিনি কিভাবে এখন পুরো বিষয়টা সামাল দেন, তার দিকেই নজর পুরো বিশ্বের। এ কিং নয় কিন্তু কিংদেরও কিং। এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাদশা নয় কিন্তু রাজা বাদশাদেরও বাদশা। আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা। খালেদা জিয়া কোনো দলের সম্পদ নয়, খালেদা জিয়া দেশের সম্পদ, ঐক্যের প্রতীক। আমি এটা এই জন্যই বলি, আমাদের দেশে কোনো রাজা বাদশাহী সিস্টেমের কোনো কিং প্রথা চালু নাই। কিছু মানুষ কিংদের চাইতেও অনেক বড় উচ্চতায় পৌঁছে যায়, তার মধ্যে একজন হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি কেন বলছি এই কথা? কিছু মুরব্বী থাকতে হয় যারা দেশের ক্লান্তিকালে, মানুষের ক্লান্তিকালে অনৈক্যের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসাবে যারা ব্যবহৃত হবেন, তারা হচ্ছেন এইরকম বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি। তার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যতম। আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কাউকে ডাক দেয়, সেখানে বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, ডান বাম, ছোট বড় প্রত্যেকেই তার সাথে বসতে রাজি, কথা বলতে রাজি, তাকে সম্মান জানাতে রাজি। শেখ হাসিনা পালিয়ে যায় আর রাজকীয় সম্মাননা নিয়ে বাংলাদেশে পদার্পণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটাই হচ্ছে একজন আপসহীন নেতা কিংবা নেত্রীর পুরস্কার। তারা যখন আপসহীন থাকে, দেশের জন্য লড়াই করে, কারোর সাথে কোনো ধরনের ভিনদেশি কোনো তাবেদারদের খপ্পরে পড়ে না, দেশের মানুষের পক্ষে আমরণ লড়ে যায়, তাদের প্রতি জনগণের ভালোবাসা এভাবেই প্রকাশ পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে, বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের ইতিহাসে খালেদা জিয়ার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আপসহীনতার একজন নেত্রী, জনতার মানদণ্ডে সর্বোচ্চ নীতিবান একজন নেত্রী, জনগণের ভালোবাসায় সর্বোচ্চ জনপ্রিয় একজন নেত্রীর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের সকল দল মত, বিভিন্ন মানুষের আলোচনা আছে, সমালোচনা আছে। আলোচনা সমালোচনার বাহিরে নেই স্বয়ং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ দলের বিরুদ্ধে শত শত অভিযোগ আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন কষ্ট আছে, আবার আনন্দ বেদনা সব মিশ্রিত একটি দল। কিন্তু একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্য বাংলাদেশের সকল দলের মানুষরা শ্রদ্ধা অবনীত চিত্তে তাকে সম্মান করে, তাকে ভালোবাসে, তাকে শুধু দেশপ্রেমিক হিসাবেই মূল্যায়ন করে। একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই ভালোবাসার অর্জনের পিছনের ইতিহাসটা এত সহজ নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী হিসাবেই শুধু যাত্রা শুরু করে আজ এই জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছেন না, বরং এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, একজন সাবেক বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী। পাশাপাশি এই খালেদা জিয়াই আবার জিয়াউর রহমানের মৃত্যুর পরবর্তী সময়ে বাংলাদেশের রাজপথ থেকে উঠে আসা একজন নারী নেত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এবং শুধু প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শেখ হাসিনা ছিলেন, সেই শেখ হাসিনা যখন ক্ষমতায় যাওয়ার জন্য আত্মহারা হয়ে বসেছিলেন, সেই শেখ হাসিনাকে পরাস্ত করেই তৎকালীন সময় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।